এই জায়গাটা দুর্দান্ত সুন্দর, সেই জন্য একটু দাঁড়িয়ে প্রকৃতিটাকে অনুভব করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ইংরেজরা এসেছে আর আমাদের স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে আসে বক্সপুরে যারা বন্দি করেছিল, তারা কিন্তু এই রোড দিয়ে গিয়ে উপরে গিয়ে বন্দি করে রেখেছিল। পরে 93 বন্যাতে পুরো ধ্বংস হয়, ল্যান্ডস্লাইড হয়ে এটা নদীতে পুরো কনভার্ট হয়ে গেছে। পরে নতুন করে 97 নতুন করে এই রোডটা বানানো হয়েছে। এটা আমরা আসছে এই রোড দিয়ে। আচ্ছা, 97 রোড হচ্ছে এইটা আমাদের। ছট পুজো। আজকের আমি দাঁড়িয়ে আছি কুলিক নদীর পাশে। এটা কুলিক নদী। তো ছট পুজো উপলক্ষে এই কুলিক নদীর ধারেতে এই ধরনের সমস্ত আয়োজন হয়। গুড আফটারনুন সকলকে। প্রবণ ম্যাডনেস উদ্দেশ্যে সকলকে সুস্বাগত। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, তবে ঘুরতে যাওয়াটা অবশ্যই একটু অন্যরকম, কারণ আমরা প্রথমে যাব আমার কাজের জায়গায় উত্তরবঙ্গে, তারপরে ওখান থেকে আমরা ঘুরতে যাব। সাধারণত আমরা আমার কর্মস্থলে যাই ট্রেনে বা বাসে। প্রথম আমরা গাড়িতে করে আমার কর্মস্থলে গিয়েছিলাম যেদিন আমি জয়েন করেছিলাম সেই সময়। তো তারপর থেকে এখনো অবধি প্রায় 9 মাস হতে যায়, কোনো বাড়ি গাড়ি নিয়ে যাওয়া হয়নি। কালকে আমাদের ট্রেনের টিকিট ছিল, আমি আগে থেকে ট্রেনের টিকিট কাটিনি বলে তো টিকিটটা ওয়েটিং লিস্ট থেকে আর আপডেটেড হয়নি, তো সেই ক্ষেত্রে টিকিট ক্যান্সেল হয়ে যায়। তারপরে আমরা ডিসিশন নিলাম চলো সামনে 2টো ছুটি আছে, তো সেই ছুটিতে যদি একটু কোথাও ঘুরতে যাওয়া যায়। আগেই বলেছি পুজোর সময় সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বাড়িতেই ছিলাম। তো সেই জন্যই আমরা ডিসিশন নিলাম গাড়ি নিয়ে যাওয়ার। তো আমরা এখন বেরিয়েছি। বেরোতে বেরোতে অনেক বেলা হয়ে গেছে অবশ্যই। আমরা একটু রেস্ট নিয়েই বেরোলাম। আরেকটা ব্যাপার, আমরা যখন গিয়েছিলাম প্রথমবার জয়েনিংয়ের সময়, তখন সেই সময়টাতে ছিল রাত্রিবেলা, মানে আমরা নাইট ড্রাইভ করেছিলাম। 12টায় বেরিয়েছিলাম, রাত্রিবেলা পৌঁছেছিলাম 9:30টার সময়, সকাল পরের দিন। এবারে আমরা তার উল্টোটা করছি, মানে আমরা এখন বেলা 1টায় বেরিয়েছি, পৌঁছাবো রাত্রিবেলা। সেই ক্ষেত্রে রাস্তা বা পারিপার্শ্বিক পরিবেশ দেখতে দেখতে অবশ্যই যাব এবং আপনাদেরও দেখাবো। সঙ্গে থাকুন। আজকে আমাদের পথ প্রায় 450 কিলোমিটার। তো আমরা অনেকটা পথ অতিক্রম করে গেছি, গিয়ে এখন পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। এটা কৃষ্ণনগরের একটি বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার। এখানে কিন্তু বাস বা বিভিন্ন ধরনের যে গাড়িগুলো উত্তরবঙ্গে আসে সেগুলো কিন্তু এখানে স্টে করে। তো আমরা সেখানেই দাঁড়ালাম। সেখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু হলো আমাদের যাত্রা। এখন আমরা চলে এসেছি বহরমপুরে। আর বহরমপুরের একটি বিখ্যাত ধাবা হলো এই পাপ্পু ধাবা। এখানের নামটা বহুবার শুনেছি, কিন্তু খাওয়া হয়নি কখনোই। এই প্রথমবার পাঁপড় ভাজা দিয়ে স্টার্ট করলাম আমাদের খাওয়া দাওয়া, আর শেষ হলো ডিনার দিয়ে। দুর্দান্ত সুন্দর একটা ডিনার কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এটি হলো উত্তরবঙ্গের গেটওয়ে। এটা হলো ধুলিয়ান ব্রিজ, আর এখান থেকেই দক্ষিণবঙ্গ শেষ হলো এবং উত্তরবঙ্গ শুরু হলো। এখন আমরা চলে এসেছি ফারাক্কা ব্রিজের কাছে। জীবনে এই দ্বিতীয়বার ফারাক্কা ব্রিজের উপর দিয়ে, তাও আবার নিজেরা ড্রাইভ করে যাব আমার উত্তরবঙ্গের কর্মস্থলে। আমরা ফারাক্কার খুব কাছে চলে এসেছি। এবার আমরা ফারাক্কার উপর দিয়ে যাব। এখন বাজে রাত্রি 9টা।
এখন ফারাক্কার উপর দিয়ে যাচ্ছি। তো এটা নিয়ে আমার নিজের গাড়ি করে, আমাদের নিজেদের গাড়ি করে যাওয়ার দ্বিতীয় অভিজ্ঞতা। প্রথমবারের অভিজ্ঞতা অবশ্যই অনবদ্য ছিল, কারণ সেই দিনটা ছিল আমার প্রমোশনাল ডে, জয়েনিংয়ের ডে আর কি। প্রমোশন হওয়ার পর আমি আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম, তো সেটা একটা অনবদ্য অভিজ্ঞতা ছিল। এবং আমরা প্রথমবার যখন ফারাক্কা ক্রস করি, সেই টাইমিংটাও ছিল দুর্দান্ত, কারণ আমরা ভোরবেলায় ফারাক্কা ক্রস করেছিলাম, নাইট ড্রাইভ করেছিলাম। তখন বেজেছিল মোটামুটিভাবে 5:30। হ্যাঁ, তো সেটাও খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। আজকেও এখন মোটামুটি বাজে 10টা, তো আমরা ক্রস করছি, বেশ ভালোই লাগছে। যাচ্ছে, আমি ভেবেছিলাম ট্রেন যাবে না, ট্রেন যাচ্ছে। ফারাক্কার নামেতেই একটা বিশেষ অনুভূতি রয়েছে। খুব ছোটবেলা থেকেই ফারাক্কার নিয়ে ভীষণ একটা ক্রেজ ছিল, যে ছোটবেলায় যখন ট্রেনে করে বাবা মার সঙ্গে যেতাম, এই ফারাক্কা এসে গেছে, এই মোটামুটি ফারাক্কা এসে যাওয়া মানেই উত্তরবঙ্গ ঢুকে গেছি, এরকম আর কি ব্যাপার ছিল। তো সেই ফারাক্কাতে নিজেরা ড্রাইভ করে যাচ্ছি, এটা সত্যি অভিজ্ঞতা দুর্দান্ত। যারা রাস্তায় এইরকম আমাদের মতো ভবঘুরে টাইপের, তাদের জন্য এর অভিজ্ঞতা অবশ্যই খুব সুন্দর। আজকের আমাদের এই ট্রিপটা দুজন আছি, আমি আর আমার কর্তা। তো বাবা মাকে আনা সম্ভব হয়নি, তো আনার ইচ্ছা খুব ছিল, এখনও আছে। বাবার শরীরটা অসুস্থ, সেই কারণে। তো যাই হোক, বাবা মা থাকলে এই আনন্দটা আরও বেশি হতো। তো সেটাই আর কি করার আছে। আপাততভাবে এই কম আনন্দটাকে নিয়েই আমাদের চলতে হবে। ইচ্ছা রইল ভবিষ্যতে মা বাবাকে নিয়ে এখান দিয়ে আমরা যাব। সেই সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে কলকাতা হয়ে হাওড়া থেকে নদিয়া থেকে বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা হয়ে উত্তর দিনাজপুর। এইভাবেই চলে এলাম। পথে দেখা মিলল অনেক ক্ষুধার্ত শিয়ালদের সাথে, সেইগুলোই দেখাচ্ছে। বেশ ভয় লাগছিল বটে, কিন্তু বেশ ভালোও লাগছিল। আমরা বাড়ি ফিরলাম প্রায় রাত্রি 1টার সময়। তারপরে 2 দিন অফিস করলাম, তারপরে এলো সেই সুন্দর দিনটি। গুড মর্নিং অল অফ ইউ। আজকে ছট পুজো। আমরা আমার কর্মস্থল, উত্তরবঙ্গের কর্মস্থল থেকে বেরিয়েছি। একটা নতুন ডেস্টিনেশনে যাব নিজেদের গাড়ি করে। তো এটা হচ্ছে কুলিকের জঙ্গল, আর এই আমার পিছনেই রয়েছে কুলিকের নদী। তো আজকের গল্প এই কুলিক থেকেই শুরু করলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই কুলিক নদীর ধারে হচ্ছে ছট পুজোর আয়োজন হচ্ছে। এখনো মনে হয় ছট পুজোর যে সময়কাল আসেনি, তাই প্রিপারেশন চলছে। দেখছেন এখানে কলা গাছগুলোকে কেটে এই কুলিক নদীর ধারে ধারে সুন্দর করে সাজাচ্ছে ছট পুজোর জন্য। এই ছট পুজো আসলে সূর্য দেবতার পুজো এবং মা ষষ্ঠীর পূজা। তো সকালবেলা আমরা বেরিয়েছিলাম লিকার চা, 2টো বিস্কুট খেয়ে। তো আপাতত এখানে এসে বেশ খিদে পেয়ে গেছে, তাই আমরা এইখানকার বিখ্যাত খাবার মুড়ি ঘুগনি দিয়ে আমাদের ব্রেকফাস্টটি কমপ্লিট করলাম। সঙ্গে চা তো ছিলই। আমাদের জীবনে এটা ছিল প্রথমবারের জন্য নিজেদের গাড়ি করে আলিপুরদুয়ারে যাওয়া। আমাদের পথটাও কিন্তু এই দিন কম ছিল না,
প্রায় 350 কিলোমিটার ছিল আমাদের জার্নি। তো আমরা ধীরে ধীরে গুগল মাতাকে ধরে এগিয়ে চললাম। পেলাম সুন্দর ওয়েদার এবং সুন্দর রাস্তাও। আমরাও ছুটছি, রেলগাড়িও ছুটছে। এটা কিন্তু সাধারণ রেলগাড়ি নয়, এটা হলো বন্দে ভারত। মোটামুটি বাগডোগরার কাছ থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন চায়ের বাগান। সেই চা বাগান থেকে চায়ের পাতা তুলে লোড হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। সেই দৃশ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এটা হলো সুন্দর একটি পাম্প, যেখানে একটি সুন্দর ধাবা রয়েছে। তো যাই হোক, আমরা মোটামুটি চলে এসেছি শিলিগুড়ির কাছে। সেই মুড়ি ঘুগনি আর চা খেয়ে কি আর থাকা যায়? তো কোথায় লাঞ্চ করব ভাবতে ভাবতে সুন্দর একটা রেস্টুরেন্ট কিন্তু আমরা পেয়ে গেছি শিলিগুড়ির কাছে। দুর্দান্ত সুন্দর টেস্টি খাবার দাবারও ছিল। এটা কিন্তু একটা ভেজ রেস্টুরেন্ট। তো আমরা অর্ডার করেছিলাম, যেগুলো দেখতেই পাচ্ছেন। তারপরে হাত ধোয়ার জন্য সুন্দর উষ্ণ গরম জল আর লেবু দেওয়া হয়েছিল। তো বেশ সুন্দর প্রেজেন্টেশন ছিল এই রেস্টুরেন্টটার। যদি কেউ ভেজ খান বা খেতে পছন্দ করেন, অবশ্যই এই রেস্টুরেন্টে ট্রাই করবেন। আগেই বলেছি আমরা ছট পুজোর দিন বেরিয়েছি। তো পথে দেখা মিলল ছট পূজার জন্য মানুষের ভিড়। তো এখানে সন্ধ্যার সময় ছট পুজোর বিভিন্ন নিয়ম কানুন হচ্ছে। তো এই দৃশ্য আমি জীবনে প্রথমবার দেখলাম। কিভাবে ছট পুজো হয় সত্যি জানতাম না। তো এই প্রথমবার উত্তরবঙ্গে কর্মস্থলে এসে আমি দেখলাম ছট পুজোর বিভিন্ন নিয়ম কানুন এবং সুন্দর সুন্দর পূজার রীতি। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় রাত্রি হতে যায়। আস্তে আস্তে ছট পূজার তিথিও শেষ হতে যায়। তো এখানে মানুষজন পূজার শেষ পর্বে পৌঁছে গেছে। এখানে ছট পুজো 2 দিন ধরে হয়। এটা ছিল প্রথম দিনের শেষ পর্যায়ে। তো মানুষজন আস্তে আস্তে বাড়ি ফিরে গেল, আর আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন পয়েন্টে। গুড ইভিনিং সকলকে। আমরা আলিপুরদুয়ারে পৌঁছে গেছি 6:30। ফ্রেশ হয়ে আমাদের এটা আলিপুরদুয়ারের প্রপার শহরেই এই হোটেলটা। এখন আমি খাচ্ছি পাস্তা। সামনে ছোটো ছোটো স্ট্রিট ফুড আছে, স্ট্রিট ফুডের দোকান। ওখান থেকে নিয়ে এসছি আমার কর্তামশাই পাস্তা আর মোমো। মোমোটা অসাধারণ খেতে। এই যে ছোটো ছোটো মোমো, দামেও কম এবং খেতে দারুণ টেস্টি, খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমরা থাকতেই পারতাম কোনো একটা ভালো রিসোর্টে জঙ্গলের মধ্যে, কিন্তু আমাদের উদ্দেশ্য এখানে শহরটাকে দেখব, তারপরে আশেপাশে ঘুরে বেড়াবো। আপাতত আজকে আমরা এইখানে নাইট স্টে করছি, খাওয়া দাওয়া করে কাল সকালে বেরিয়ে পড়ব। এখন আমরা ডিনার করব। চলুন দেখি ডিনারে কি কি আছে। ডিম কারি, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর স্যালাড, এই ছিল আমাদের ডিনারে। পরের দিন শুরু হলো সুন্দর একটা রোদ উজ্জ্বল পরিবেশ দিয়ে। আর আমরা লাঞ্চ সারলাম এখানেই লুচি আর আলুর তরকারির সাথে। দুর্দান্ত টেস্টি ছিল এই খাবারগুলো, আর সঙ্গে চা তো থাকবেই। গুড মর্নিং। আজকে সকালে আমরা আছি আলিপুরদুয়ারে হোটেল শিলচুড়ায়। এখানেই কালকে রাত্রে ছিলাম। এখন আমরা বেরোচ্ছি জয়ন্তী বক্সার দিকে। এখান থেকে আমাদের যাত্রা শুরু। বাজে 9টা। আমরা গাড়িতে উঠে পড়েছি। এই যে আমি আর আমার কর্তামশাই। দেখাও। তো এখন আমরা যাব জয়ন্তীর দিকে,
আর কোথায় যাবো? বক্সার দিকে। এখন আমরা জয়ন্তীর পথে রয়েছি। আমরা মোটামুটি ভাবে চেকপোস্টের খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে কোট জঙ্গল শুরু হবে, মানে মেইন যে জঙ্গলটা। জয়ন্তী এর আগে আমি 2016-তে এসেছিলাম, আর এসেছিলাম 2019-এ, খুব সম্ভব 19-এই। তো তারপরে আর আসা হয়নি, আবার এই 5 বছর পর এলাম। দেখি কিরকম কি চেঞ্জেস আছে না আছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের আজকের মেইন ডেস্টিনেশন পয়েন্টের দিকে। সবুজে ঘেরা পথ, আর আমরা আছি সেই পথের মাঝখানে। ওই দূরে দেখা যায় ভুটানের পাহাড়, আর আমরা রয়েছি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার এই সুন্দর পাহাড়ে ঘেরা একটি তরাই অঞ্চল। আমরা চলে এসেছি বক্সা জয়ন্তীর খুব কাছেই। আমরা এখন কাটবো টিকিট। এখানে ভাড়া পড়লো জনপ্রতি 150 টাকা করে, আর নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার জন্য আরও 350 টাকা। এছাড়াও আমি যে লিস্টটা দিলাম এর মধ্যে আরও সমস্ত ডিটেলস রয়েছে বিভিন্ন সাফারি করার জন্য। এটা কিন্তু নদী, ঠিক আছে? এখন নদীতে জল নেই, বর্ষাকালে এই নদীতে জল থাকে। এখন শীতকালের শুরুতে এখন আর জল দেখা যাচ্ছে না। পুরো কিন্তু নদীটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, এবং রাস্তার প্যারালালিও এই নদীটা যাচ্ছে। আমরা বক্সার জঙ্গলে ঢুকে পড়েছি। তো আর মোটামুটি 5-6 কিলোমিটার গেলেই বক্সাতে চলে যাব। তো এই দিকে হচ্ছে বক্সা, আর একটা রাস্তা ওইদিকে গিয়েছিল, দুদিকে ডিভাইড ছিল। একদিকে যাচ্ছিল জয়ন্তীর দিকে, আর ডান দিকেরটা জয়ন্তী ছিল, বাঁ দিকেরটা হচ্ছে বক্সা। তো আমরা প্রথমে বক্সাতে ঢুকলাম, দেন জয়ন্তীতে যাব। জয় হনুমান। পথে দেখা মিলল পবনপুত্র শ্রী হনুমানজিদের সাথেও। আস্তে আস্তে আমরা চলেছি বক্সার দিকে। কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম বক্সাতে। ওখান থেকে আমরা গাড়ি ভাড়া করে উঠব বক্সা ফোর্টে। তার আগে সেরে ফেলবো ছোট্ট করে টিফিনটা। তো পুরোটা কিন্তু গাড়ি যাবে না, কিছুটা হাঁটা পথও রয়েছে। একজন ওয়াই খেতে চলে এসছে বক্সাতে, বাড়িতে তো হয় না, করে দেওয়া হয় না, এই জন্য বক্সাতে এসে ওয়াই খাচ্ছে। মোমো খাওয়া হয়ে গেছে, কিন্তু মোমোর ছবি আর তোলা হয়নি খিদের চোটে। এখন আমরা চলেছি বক্সা ফোর্টের দিকে। এখান থেকে নিয়ে যাও, আবার নিয়ে আসো, গাড়িও সেম। গাড়ি এখান থেকে আপনার যাবে 0.90, যেখান থেকে 3 কিলোমিটার, আর 1.5 কিলোমিটার আপনার হাইটে যাইতে হবে। টোটাল 4.5 কিলোমিটার জায়গা। আচ্ছা, গাড়ি ভাড়া আছে 500 টাকা। আপনাকে নিয়ে যাবে, তখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করবে, আবার নিয়ে আসবে। এই ইনক্লুডিং হচ্ছে আপনাদের 900 টাকাটা পড়ছে। এখন লেফট চাকা যায়, লেফট চাকা একটা দিন লাগে পুরোটাই। হ্যাঁ জানি তো, ওই লেফট চাকার লেবু বাগান গেছি, কমলা লেবুর বাগান এখন যেতে যায় সেই ভুটানের ভেতরে সেই কমলা লেবুর বাগানগুলোতে। এখন একটু কম হয়েছে বাগান। এই রাস্তাটা হচ্ছে, এটা সান্দাকপুর মতো রাস্তা হয়ে যাবে কোন দিন। এই অবধি আমাদের গাড়ি এলো, এবারে হচ্ছে পায়ে হেঁটে যেতে হবে। এখানে নতুন একটা রুলস হয়েছে, পুরোপুরি কিন্তু আপনি হেঁটে যেতে পারবেন না।
তো গাইড নিয়ে যেতে হবে। গাইডের চার্জ হলো 400 টাকা আর গাড়ি ভাড়া 500 টাকা। আমি আছি বক্সার গাইড। আমি যেখানে আছি এটা হচ্ছে আমাদের বক্সার ভিউ পয়েন্ট। এখান থেকে পুরোটা এরিয়া দেখা যায়, যত এরিয়া আছে আমাদের সমস্ত এরিয়া আছে আমাদের বক্সার টাইগার রিজার্ভের এরিয়া। এটা আমাদের বক্সার টাইগার রিজার্ভ 1983 সালে হয়েছিল। আর আমাদের বক্সার টাইগার রিজার্ভের এরিয়া হচ্ছে 760 স্কোয়ার কিলোমিটার আছে পুরো এরিয়াটা স্যার। আর 760 স্কোয়ার কিলোমিটার যদি চোখে আপনারা দেখতে চান তাহলে এখান থেকে পুরো আসাম অব্দি আছে আমাদের বক্সার টাইগার রিজার্ভ আছে, একদম ওইদিকে আসাম অব্দি আছে। আর যদি পিছনে দেখেন, পিছনে হচ্ছে আমাদের রবার স্পাইন গড়ডুগা পাম্প রূপাং ভ্যালি বলা হয়, যেটা আমাদের ভুটান বর্ডার ওই পারে ওই অব্দি আছে আমাদের বক্সার টাইগার রিজার্ভের এরিয়া আছে আমাদের, বুঝছেন তো। আর আমাদের এখান থেকে দেখা যাবে প্রায় 3টা নদী দেখা যাবে, যার নাম হচ্ছে বড়টা আপনার জয়ন্তী নদী। এই বড়টা জয়ন্তী? হ্যাঁ, এটা হচ্ছে আপনার জয়ন্তী নদী। আচ্ছা, এটা হচ্ছে বালা নদী, যেটা ব্রিজ পার হয়ে আপনার জয়ন্তী যেতে পারবেন। এটা হচ্ছে বালা নদী। এই মধ্যিখানে একটা? হ্যাঁ, এই যে মাছ পেন্ডি। আর যে নিচে আছে এটা হচ্ছে আমাদের বক্সা নদী স্যার। আমাদের এটা, হ্যাঁ, আমাদের এই 3টা নদী এখান থেকে দেখা যাবে। আর ওই যে দূরের ওইটা বড়টা, ওইটা এক বালা নদী স্যার। এটা গিয়ে ওইদিকে মিশে। আচ্ছা, আমাদের যত নদী আছে গিয়ে মিশে যাচ্ছে আমাদের রাইডার নদীতে গিয়ে মিশে যাচ্ছে আমাদের নদীগুলো, বুঝছেন তো। আর যে এইটা ছিল এই নদীটা কিন্তু আগেকার দিনে রোডও ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসলে মানে অনেক আগে এই নিচে দিয়ে আসতে পারতেন। হ্যাঁ 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 হ্যাঁ, আসা যেত তো, আমরা নদীতে চান করেছি। আপনারা ভুটানের রাজা যত আসা যাওয়া করেছে, ইংরেজরা আসেছে, আচ্ছা আমাদের স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে আসে বক্সারে যারা বন্দী করেছিল, তারা কিন্তু এই রোড দিয়ে গিয়ে উপরে গিয়ে বন্দী করে রাখতেছিল। পরে 93 বন্যাতে পুরো ধ্বংস হয়, লেন্স ব্লাড হয়ে এটা নদীতে পুরো কনভার্ট হয়ে গেছে। পরে নতুন করে 97 নতুন করে এই রোডটা বানানো হয়েছে, এটা আমরা আসছি এই রোড দিয়ে। আচ্ছা, 97 রোড হচ্ছে এইটা আমাদের। আর আমাদের বক্সার টাইগারের যা ভিউ আছে সব আমাদের বক্সার টাইগারের ভিউ। এটা যত দেখা যায় গাছ, এটা স্যার অ্যাকচুয়ালি এটা পাহাড়, পাহাড়ের উপরে গাছ, নিচে সম্পূর্ণ এরিয়া গাছ। আমাদের বক্সার টাইগারের যে ভিতরে গাছ হচ্ছে আমাদের 352 প্রকারের গাছ পাওয়া যাবে। তার মধ্যে কয়েকটা আছে শাল গাছ, সেগুন গাছ, বট গাছ, পিপল গাছ, ছাতন গাছ, চিরানো গাছ, হ্যাঁ, বুড়ি ধানের গাছ, এগুলো বলা হয়। তারপর একটা সেগুন গাছের কথা বলবি। যখনই আমরা এন্ট্রি করে সান্তালবাড়ি যত আসে না সব সেগুন গাছ, তখন বলা সেগুন গাছ দুই সাইডে পুরো সেগুন গাছ। সেগুন গাছ হচ্ছে আপনাদের লাগানোর পর 10 থেকে 12 বছর লাগে একটা গাছ ম্যাচুর হওয়ার টাইম, বুঝলেন তো। আর সেগুন গাছের হাইট হচ্ছে আপনি 156 ফুট অব্দি সেগুন গাছের হাইট হয়। আর আয়ু হচ্ছে সেগুন গাছের 400 থেকে 450 বছর লাস্ট বাঁচে আমাদের, বুঝছেন তো। আর আমাদের ন্যাশনাল ট্রি আছে আমাদের বট গাছ, বক্সা পরে দেখা যাবে এটা। আমাদের স্টেট ট্রি আছে ছাতিন গাছ, ওইটাও বট গাছ ওখানে আছে আমাদের, বুঝছেন তো। সবচেয়ে বেশি বাঁচে কিন্তু গাছের মধ্যে কিন্তু আমাদের অশ্বত্থ গাছ, পিপল গাছ বলা হয় আমরা, আপনার অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ সবচেয়ে বেশি। বট গাছ হচ্ছে 1000 বছর বাঁচে, অশ্বত্থ গাছ হচ্ছে 1500 বছর বাঁচে এটা। অশ্বত্থ গাছ আবার গাছের মধ্যে রাজাও বলা হয়, এটা গাছের রাজা বলা হয়। এটা বিষ্ণু পুরাণ অনুসারে যারা হিন্দু ধর্ম আছে তারা জানে, বিষ্ণু পুরাণ অনুযায়ী আগেকার দিনে ওখানে আমাদের 33 কোটি দেবী দেবতা ওই গাছে বসবাস করতে বলে, ওটা গাছের রাজাও বলা হয় গাছের মধ্যে, বুঝছেন। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, আমরা যাবো এখানে। আরেকজন যাচ্ছে। বক্সা ফোর্টে যাচ্ছি ট্রেক করে করে, মাঝপথ পেরিয়ে চলে এসেছি। আর একটুখানি এই হচ্ছে আমাদের পাথরের পথ, আর সামনে আমাদের গাইড দাদা। এই নিয়ে জয়ন্তী বক্সা, এই প্রথমবার ফোর্টে যাচ্ছি। ওই ঝর্ণা দেখা যাচ্ছে। পথে একটা অদ্ভুত জিনিসের সাথে আমাদের দেখা পেল। সেটা হলো ব্রিজের একধারে জলের স্রোত বয়ে চলেছে, আর অন্যদিকে জলের চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। এটা একটা ম্যাজিকের মতো হলে অদ্ভুত কিন্তু, তাই না? দেখুন, একদিকে জলের স্রোত আর অন্যদিকে জলের চিহ্নই দেখা যাচ্ছে না। আমাদের ট্রেকিংয়ের পথে অনেক রেস্ট নেওয়ার দোকান পেলাম, তো সেখানেই মাঝে মাঝে রেস্ট নিয়ে জল খেয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের মেন ডেস্টিনেশন পয়েন্ট বক্সা ফোর্টের দিকে। কেউ যদি মনে করেন পাহাড়ি ঘেরা একটা সুন্দর নিরিবিলি জায়গায় থাকবেন, তাহলে বক্সাতে থাকতেই পারেন, তবে অবশ্যই ট্রেক করে উঠতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে ফোর্টটা, আমরা খুব কাছে চলে এসেছি। হ্যাঁ, ব্রিজ আছে একটা কাছে। হ্যাঁ, এটা আমার ভালো করে বানানো হয়েছে। ও, এখানে ধস নেমেছে, এটা পুরো সুন্দর হয়েছে।
এটা লিখেছিল বন্ধুরা, আর এটা ছিল অ্যানসার আছে, এটা কোশ্চেন, এটা বন্ধুরা লিখেছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের এটা উত্তর। আস্তে আস্তে আমরা ঢুকে পড়েছি সেকেন্ড সেলুলার জেলে, অর্থাৎ বক্সা ফোর্টের ভিতরে। এখানে কত মানুষের রক্ত, কান্না, চিৎকার রয়েছে, আর রয়েছে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস, আর যাদের আত্মত্যাগ এবং জীবন বলিদানের সাহায্যেই আমাদের ভারতবর্ষ আজকে স্বাধীনতা অর্জন করেছে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের পালাতে যাতে না পারে সেই জন্য এখানে বন্দি করে রাখা হতো। আন্দামানে এরকম একটা সেলুলার জেল রয়েছে, আর এটা রয়েছে পশ্চিমবঙ্গেরই আলিপুরদুয়ারের বক্সাতে, তাই একে সেকেন্ড সেলুলার জেলও বলা হয়। আজ থেকে 14-15 বছর আগে আমার কর্তারা যখন ছোটোবেলায় এখানে ঘুরতে এসেছিল, তখন বলল যে এই ফোর্টটা পুরো ভগ্ন দশায় ছিল। এখন রিকনস্ট্রাকশন হয়েছে, তাই আস্তে আস্তে সুন্দর করে ফোর্টটিকে সাজানো হয়েছে। 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি এখানে বিভিন্ন অনুষ্ঠানও পালন করা হয়। আমাদের ফোর্ট ঘোরা কমপ্লিট, এবার আমরা নামছি। আমাদের ট্রেকিং কমপ্লিট, এবার রাস্তা হচ্ছে। ডিএম ম্যাডাম আছে বলে সব কাজ চলছে, সুন্দর রাস্তা হবে, আপাতত হবে বাই। গাড়িটা করে 0 পয়েন্ট অবধি এসেছি, পুরোটা হেঁটে ট্রেক করিনি, মোটামুটি 2.5 কিলোমিটার মতো গাড়ি আসে। তো এটা আপাতত হবে, এবার আমরা নিচে নেমে যাবো। আপাতত বক্সা কমপ্লিট। এবার এখন বাজে কটা গো? 2টো। এখন 2টো বাজে, 2:10 বাজে। এবার আমরা যাব জয়ন্তী। আর এই হচ্ছে সেগুনের জঙ্গল, তাই তো? সেগুন তো, সেগুন, বড় বড় সেগুন গাছ। হাই, আমি এখন বালা সেতুর উপর দিয়ে যাচ্ছি। সুন্দর একটা ল্যান্ডস্কেপ, এই যে পেছনে পাহাড়গুলো দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। এখন এই মুহূর্তে এটা কিন্তু একটা নদী, হ্যাঁ, এই নদীটায় কিন্তু বর্ষাকালে প্রচুর জল থাকে, বালা নদী। হ্যাঁ, তো সেই জল তো এখন পাওয়া যাচ্ছে না, দেখলাম এখন পুজোর পর নভেম্বর মাস, তো সেই হিসাবে জল এখন নেই। তো কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব অনবদ্য যাকে বলে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দেখে ফটোশ্যুট করে এবার আমরা এগোচ্ছি, আগেই বলেছিলাম জয়ন্তীর দিকে। চলো। আওয়াজটা শুনতে পাচ্ছেন? ঘন্টার মতো আওয়াজ না?
এই জন্য একটু দাঁড়ালাম। এই নিস্তব্ধতাটাকে অনুভব করুন আপনারা। আমরা এবার জয়ন্তীতে ঢুকছি। মন্দাবাটা ঢুকেই গেছি। এই জয়ন্তীর রেঞ্জ শুরু। ওয়েলকাম টু রিভার ভিউ পয়েন্ট। আসছি, গরু আসছি। এই অসম্ভব সুন্দর একটা জায়গা, পাহাড়ে ঘেরা জায়গা, সেখানেই যাব। হাই, আমরা এখন জয়ন্তী রিভার বেটে চলে এসেছি। এই হচ্ছে জয়ন্তী পাহাড় পেছনে। দীর্ঘ 5 বছর পর আসলাম, খুব সুন্দর লাগছে। আমরা ডাইরেক্ট রিভারে ঢুকে গেছি। জল আছে, ছোট স্ট্রিম। চলুন জলের কাছে যাই। এই সেই জয়ন্তী নদী। এই নদীতেই আমরা 5 বছর আগে বর্ষাকালে এসে স্নান করেছিলাম। জয় বজরংবলী। দেখি কিরকম পারো। আরে না, প্রায় 2 ঘন্টা কিভাবে বিকেলবেলাটা কেটে গেল জানতেই পারলাম না এই নদীর ধারে থেকে। গুড আফটারনুন সকলকে। এটা হচ্ছে জয়ন্তী রিভার বেল্টের আরেকটা পোর্শন। এখানে আমরা ছিলাম, আজ থেকে 5 বছর আগে ছিলাম। এদিকটাতেও ছিলাম, আর একটু এগিয়েও ছিলাম। তো এইখানে দুর্দান্ত সুন্দর একটা বিকেল এবং সকাল অবশ্যই কাটবে। এই আমার পেছনে প্রচুর হোমস্টে রয়েছে। আমরা এর আগে যখন এসেছিলাম এই হোটেলটাতে ছিলাম, তারই একটা ডকুমেন্টেশন করলাম। এখানে পাশাপাশি অনেক এরকম হোমস্টে বা বলতে পারেন, হোটেল বলতে পারেন, আছে। খুব সুন্দর। এই হচ্ছে হোটেল, তার ঠিক সামনেই এত সুন্দর একটা ভিউ। সারা দিন একটা ভীষণ সুন্দরের সঙ্গে থাকতে পারা যাবে এখানে। জয়ন্তী নামেই জয়ন্তী নয়, এর রূপ সত্যি অনবদ্য। এখানে কিছু মানুষের সাথে আলাপ হলো যারা ট্রেক করে মহাকাল থেকে ফিরছে তাদের হোমস্টেতে। তাদের সঙ্গে কথাও হলো। মনে পড়ে গেল আজ থেকে 8 বছর আগে আমরাও এরকম ট্রেক করেছিলাম, তাও আবার আমাদের হানিমুনে। আমরা তারপরে গাড়ি নিয়ে চলে এলাম মালবাজারে। সেখানেই সারলাম ডিনার। ভীষণই ক্লান্ত হয়ে গেছি, দুপুরবেলা থেকে ভাত খাইনি। আমাদের ডিনারে ছিল ড্রাগন চিকেন, ছিল তন্দুরি রুটি, ছিল মাশরুম কারি, আর ছিল এগ ফ্রাইড রাইস। আমরা মালবাজারের এখানে দাঁড়িয়েছি।
এই যে রাহুলস কিচেনে। তো এখানেই আমরা আজকে সারলাম ডিনার। এর লোকেশনটা হচ্ছে মালবাজার, যে বন্ধন ব্যাংক ঠিক তার পাশেই। বেশ সুন্দর সাজানো গোছানো এবং দুর্দান্ত টেস্টি খাবার দাবার আমরা খেলাম আজকে ডিনারে। দাম পড়লো মাত্র 640 টাকা। তুমি কি বলছো? মালবাজার পোস্ট অফিসে রয়েছে, এর পাশেই মালবাজার। ঠিক আছে, কেমন খেলে বলো? ভালো খাবার, মানে কলকাতার বড় রেস্টুরেন্টের থেকে বেশি ভালো খাবার, তাই না? এবার ছুটি শেষ। ছুটির 2 দিন বেশ কাটলো আমাদের। এখন যাচ্ছি আমার উত্তরবঙ্গের ঠিকানায়। আজকের গল্প এইটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি গল্পের সাথে। খুব ভালো থাকবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।